প্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমাদের প্রথম কাজটি হচ্ছে সাউন্ড ঠিক আসছে কিনা সেটি আমাকে একটু কষ্ট করে জানাবে। তারপরে আমরা ক্লাসটিকে কন্টিনিউ করব এবং তোমরা সেই ক্লাসের বাকি অংশগুলো দেখবে। আমরা প্রথম যে বিষয়টি দেখি সেটি হচ্ছে, আমি ক্লাসটি কিন্তু শুরু করেছিলাম কিন্তু প্রথম নাকি সাউন্ড আসেনি, তারপর আবার ক্লাসটিতে আমার জয়েন করতে হয়েছে। এখন দেখলাম যে না, ক্লাসটি ঠিকই আছে। আমরা পূর্ব পাঠ ছিল বাংলা বানানের নিয়ম, পূর্ব পাঠ ছিল নত্ব এবং সত্যবিধান। আজকের বিষয় হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানান বিধি। বাংলা বানান বিধি, বাংলা বানানের আমরা যে বিষয়গুলো দেখি সেই ক্ষেত্রে সেই বিধি অনুসারে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হয়। সেই বিধি কেন প্রণীত হয়েছে, সেই বিধি প্রণয়নের জন্য আমাদের প্রধান কাজটি হচ্ছে জাতীয় পাঠ্যক্রম আর হচ্ছে পাঠ্যপুস্তক। জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের জন্য মধ্যে সমন্বয় সাধনের জন্যই কিন্তু বাংলা একাডেমি বাংলা বানানের এই বিধানটাকে প্রণয়ন করেছে। এবং এই প্রণয়নের জন্য আমরা যে বিষয়টি দেখি যে সেখানে অনেক নিয়ম তারা দিয়ে দিয়েছে। সেই নিয়মের একটি অংশ কিন্তু নত্ব এবং সত্য বিধান। আগেই বলেছিলাম, গত ক্লাসে আমরা দেখেছি নত্ব এবং সত্য বিধান। সেখানে বেশ কিছু বিধান পেয়েছি, কিন্তু সেই বিধানগুলো কি ছিল পূর্ব পাঠে? সেই বিধানগুলো ছিল তৎসম শব্দের ক্ষেত্রে দন্তন, মূর্ধন, দন্তস, মূর্ধনস ব্যবহার। সেগুলো শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে। তাহলে আজকে আমরা ক্লাসে নতুন করে আসি কি নিয়ে? বাংলা একাডেমি প্রণীত বাংলা বানান বিধি। বাংলা বানান বিধিগুলো আমাদের কি কাজে লাগে? গত ক্লাসটিতে আমি যে বিষয়টি নিয়ে প্রথম কথা বলেছিলাম যে আমি একটি শব্দের জন্য প্রাইমারি স্কুলে কি করেছি, মার খেয়েছিলাম। সেই শব্দটি কি? সূর্য। সূর্য বানানে আমি জফলা সেদিন দেইনি, আর সূর্য বানানে জফলা না দেয়ায় আমার পিঠে ব্যথা পড়েছিল। তখন ধর্ম বানান লিখতে হতো এইরকম, হয়ে যেত সেটি ধর্ম, ধম্ম, ধর্ম। তারপরে কর্ম। লক্ষ্য করে দেখো, এখানে ম একটি অতিরিক্ত আসছে। আমাদের উচ্চারণটি কি আসছে? সূর্য, ধর, ম, কর, ম। এই যে উচ্চারণ তিনটি আসলো, এই উচ্চারণগুলোর সমতা রক্ষা করার জন্য বাংলা একাডেমি সার্বিকভাবে তোমাদের জন্য এবং আমাদের জন্য, সবার জন্য একটি বানান বিধি তৈরি করলো। তাহলে আমরা একটি একটি করে বিধি আলোচনা করি, এবং যে আলোচনাটা আজকে এবং গতদিন করলাম তার থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে। সেই প্রশ্নটি দুভাবে আসবে। একটি হচ্ছে আলোচনামূলক প্রশ্ন থাকবে, সংজ্ঞামূলক। আরেকটি থাকবে কিছু বানান থাকবে, সেই বানানের মধ্যে 5টি বানান তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। তাহলে প্রথম দেখি 1 নাম্বার, রেফ। এইভাবে লেখার পরে তোমাদের এইটিকে উল্লেখ এইভাবে করতে হবে, রেফ এর পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। কি বলছে? রেফ এর পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না।
না রেফ এর পর কিভাবে, এই যে কিছুক্ষণ আগে দেখিয়েছি সূর্য ছিল এরকম, এইখানে জফলা এসেছে, কিন্তু নিয়মটি হওয়ার পরে সূর্য হয়ে গেল কেমন, এমন ছিল ধর্ম। এই নিয়মের পরে আমরা ধর্মকে কিরকম পেলাম, ধর্ম। খেয়াল করে দেখো, এর মাঝখান থেকেই কিন্তু আমাদের কথাটি শক্ত হয়ে উঠেছে যে রেফ এর পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না, এই যে রেফ যুক্ত হয়েছে, সুতরাং জ আর দ্বিত্ব না হয়ে এইভাবে হয়েছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রণীত যে ব্যাকরণ বিধি, সেইখানে কিন্তু সূর্য এখনো এইভাবেই লেখা হয়। সেইখানে ভট্টাচার্য এইভাবে লিখে, তারাও নতুন করে বাংলাদেশের সাথে সমতা এনে এই জগুলো তুলে দিতে চেষ্টা করছে, এবং তারা নতুন একটি প্রণয়ন করেছে বোধহয় 2006 বা 7 কলকাতা, কিন্তু আমরা 2003 এটি করেছি। তার মানে আমরা বাংলা নিয়ে চর্চা অনেক বেশি করছি, বিশেষ করে বাংলাদেশ। তারপরে দ্বিতীয়তে আসি, দ্বিতীয় নিয়মটি কি করেছে, সন্ধিতে এই অংশটা মুছে দিই, সন্ধিতে, আচ্ছা সন্ধিতে দুইটি অংশ থাকে না, একটি প্রথম অংশ, একটি দ্বিতীয় অংশ। প্রথম পদের পরে যদি ম থাকে এবং তারপর যদি ক বর্গীয় থাকে, ক বর্গীয় থাকে, তাহলে এই ম এর স্থলে কি হয়, অনুস্বার হয়ে যায়। এটিকে আমরা নতুন ভাবে বলতে পারি, সন্ধিতে প্রথম পর্বের শেষ ধ্বনি ম এবং দ্বিতীয় পর্বের প্রথম ধ্বনি ক বর্গ হলে ম এর স্থলে অনুস্বার হয়ে যায়। অহম যুগ কার কি হচ্ছে, অহংকার। ঠিক আছে, এর আরো কিছু বিষয় আছে, সেগুলো আপাতত আমাদের সেভাবে দরকার নেই। আমরা প্রথমত নিয়মগুলোকে একটু একটু করে দেখে নিই, তারপরে নিয়ম কি দেখি। বাংলা শব্দে হস চিহ্ন এবং ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। হস চিহ্ন কি, হসন্ত, আর ঊর্ধ্ব কমা কি, উপরে একটি সূত্র কমা আমরা ব্যবহার করি। যেমন আগে আমরা দুটি লিখতে এইভাবে আমরা দুটি লিখতাম, আর হস চিহ্ন তো সবাই চিনো, এটি হচ্ছে হস চিহ্ন। হস চিহ্ন হচ্ছে এটি। তাহলে এই দুটিকেই বলা হচ্ছে বর্জন করার জন্য। তাহলে কিভাবে আমরা বর্জন করব, একটু লক্ষ্য করে দেখো। প্রথমত ঊর্ধ্বকমা দেখি, ঊর্ধ্বকমা কি, এইটিকে বলা হয় ঊর্ধ্বকমা বা লুপ্ত কমা। লুপ্ত অর্থাৎ এইখানে একটি বর্ণ ছিল, যে বর্ণটি লোপ পেয়ে গিয়েছে। এখানে আসলে দুটি কি, দুইটি, এটি হয়েছিল দুটি, এইভাবে লেখা হতো, এখন লেখা হয় দুটি। বোঝা গেল? তাহলে আমরা হস চিহ্নটা দেখলাম, ঊর্ধ্ব কমাটা দেখলাম, বর্জন করা হয়ে গিয়েছে। হস চিহ্ন, তুই এই কথাটি বল, ধর তুই কালকে আসবি, আমরা এখন কি লিখি, ধর লিখতে গেলেও ধরও লিখি, আর বল লিখতে গেলেও বলও লিখি, বল তুই কাল আসবি। যথারীতি বর্জন করতে হচ্ছে। এখানে আবার একটি বিধানও দেওয়া রয়েছে, যদি
উচ্চারণ করতে গেলে আমাদের কিছু পরিবর্তন দেখা দেয়, কিছু সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা যদি দূর করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে হস চিহ্নটা সেটি থেকে যেতে পারে, থেকে গেলে ভুল হবে তা কিন্তু হবে না। আমরা চতুর্থ নিয়মে আসি। যে সকল শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘইকার উভয়ই ব্যবহৃত হয় সে সকল ক্ষেত্রে শুধুমাত্র হ্রস্বইকার ব্যবহৃত হবে। আচ্ছা, এই ফাঁকে আমি দেখি যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তোমাদের কাছে একটি প্রশ্ন ছিল, সেটি তোমরা লিখেছো কিনা একটু দেখে নিই। ধন্যবাদ। আমরা যে নিয়মটি মাত্র বলছিলাম সেটি দেখি, যে হ্রস্বইকার এবং দীর্ঘইকার, অর্থাৎ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বকার দীর্ঘকার। এখন কিছু কিছু শব্দে এই দুটিরই ব্যবহার চলে। তাহলে যদি দুটি ব্যবহার হয়, এখন শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, হ্রস্বইকার ব্যবহার করব। যেমন লক্ষ্য করে দেখো, আঙ্গুলি, হ্রস্বইকার, আগে দীর্ঘইকার দেওয়া যেত। পাখি, এইভাবে লিখতাম। বাড়ি, এইভাবে লিখতাম। এখন লিখি কি, পাখি, হ্রস্বইকার। সুতরাং আমরা এই বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছি। খেয়াল করে দেখো, ঠিক এইভাবে একটার পর একটা নিয়ম আমরা দেখে যাব, কারণ আমাদের হাতে যেহেতু সময় কম, সুতরাং আমাদের নিয়মগুলো একটু সহজভাবে তোমাদের কাছে যদি উপস্থাপন করতে পারি, তাহলে তোমরা এই শব্দগুলো ভবিষ্যতে যখন বানান হিসেবে আসবে, আঙ্গুলির ক্ষেত্রে তোমাদের বানানটা যদি এইভাবে আসে, তোমরা এখনো বাংলা বানানের নিয়ম অনুযায়ী তুমি এইভাবে লিখবে। ঠিক আছে? যেমন এটা পরে আসবো, যেমন স্টেশন, স্টেশন এইভাবে লিখি, কিন্তু মূর্ধন্য টয় সংযুক্ত যদি লিখি সেই ক্ষেত্রে কি করব, এই যে নত্ব এবং সত্য বিধানের নিয়ম অনুযায়ী তা বর্গের পূর্বে মূর্ধন্য ব্যবহৃত হয় না, সুতরাং এটি বাদ দিতে হবে। যাই হোক, একই নিয়মে আবার আসি। এইগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আবার কিছু কিছু স্ত্রীবাচক শব্দে দীর্ঘইকার বজায় থাকবে। সাধারণত সেই শব্দগুলো প্রায় সবগুলোই কি তৎসম শব্দ। যেমন রানী, রানী, এটি যা আছে ঠিক তাই থেকে যাবে। আরেকটি বলি, এই ক্ষেত্রে তোমরা নিজেরা কি করবে, যে নিয়মগুলো বললাম, যেমন প্রথমটা বললাম রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না, এইরকম কিছু শব্দ তোমরা বের করে নেবে, নিয়ে দেখবে যে কেন সেগুলো দ্বিত্ব হয়নি। দ্বিতীয়ত বলেছিলাম যে সন্ধির প্রথম পর্বের শেষে ম এবং দ্বিতীয় পর্বের প্রথম ধ্বনি যদি কবর্গ হয়, এটা অনেক বড়, আসলে এটাকে কবর্গ, পবর্গ, অন্তঃস্থ যদি হ যদি যুক্ত করা যায়, তাহলেও এই ঘটনা এগুলোই ঘটে। হ্যাঁ, তাহলে আমরা সেইগুলোর ক্ষেত্রে আর যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধুমাত্র যে ইয়েতে বিধানটা যেভাবে আছে কবর্গ সেটিই দেখছি। তৃতীয়ত দেখলাম যে হ্রস্বকার দীর্ঘকারের ক্ষেত্রে হ্রস্বকার এবং হ্রস্বইকার দীর্ঘইকার, হ্রস্বকার দীর্ঘকারের পরিবর্তে শুধুমাত্র কি হবে, হ্রস্বইকার এবং হ্রস্বকার হবে। তারপরে নিয়মটি আমরা দেখছি যে যদি কিছু কিছু শব্দে স্ত্রী, বিশেষ করে স্ত্রীবাচক শব্দে সর্বদা কি হবে, দীর্ঘইকার হবে। আরেকটি দেখেছিলেন হস চিহ্ন এবং ঊর্ধ্ব কমা যথাসম্ভব কি করতে হবে, বর্জন করতে হবে। আমরা এই ক্ষেত্রে তোমাদের কয়েকটি শব্দ নিচে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো।
যেমন হরিণী, পিশাচী, এই শব্দগুলো কি হবে? দীর্ঘ ইকার অটুট থাকবে। নেক্সট আসি পদাশ্রিত টি, এতে সবসময় কি হবে? হ্রস্ব ইকার হবে। পদাশ্রিত, পদের সাথে আশ্রয় করে থাকবে যখন, যখন নির্দিষ্ট করে বোঝানো হবে কলমটি দাও, কলমটি, কলমটি দাও। এই যে বলছি কলম একটি নির্দিষ্ট, যখন বলছি টি তখন এই কলমটিকেই বোঝানো হচ্ছে, অন্য কলমকে বোঝানো হচ্ছে। কলমটি দাও, আমার কাছে এই কলমটি চাওয়া হয়েছে। এই ক্ষেত্রে পদাশ্রিত যে টিটি যুক্ত হবে, এই ক্ষেত্রে হ্রস্ব ইকার যুক্ত হবে। এবং মজার বিষয়টি, আমরা যখন বাংলা বানান বিধির আরেকটি অংশে যাব, সেইখানে গিয়ে আমরা হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, একার এইগুলোর ব্যবহার দেখতে পাবো এবং ওকারের ব্যবহার সেইখানেও দেখতে পাবো। তার জন্য এই আজকে আর হ্রস্ব ইকার আলাদা করে না দেখে এইখানেই দেখিয়ে যাচ্ছি। আলি প্রত্যয় যুক্ত বিশেষণবাচক শব্দে সর্বদা কি হবে? হ্রস্ব ইকার হবে। কিন্তু আগে কিন্তু হ্রস্ব ইকার ছিল না, দীর্ঘ ইকার ছিল। আলি প্রত্যয় যুক্ত, যেমন সোনালী, এখন লেখা হয় সোনালী। সোনালী, রূপালী, মিতালি, এই আলি প্রত্যয় যে জায়গাটিতে যুক্ত হয়েছে, প্রতিটি জায়গায় কি হবে? এখন এরকম হ্রস্ব ইকার হবে। তাহলে বিধানটি কি? আলি প্রত্যয় যুক্ত বিশেষণবাচক শব্দে সর্বদা কি হবে? হ্রস্ব ইকার হবে। তারপরের অংশে আসি। আমরা জাতিতে কি? বাঙালি, বাঙাল। জাতিটা কি? বাঙালি, তাই তো? ভারতে যারা বাস করে তারা কি? ভারতী। পাকিস্তানে যারা বাস করে তারা পাকিস্তানি। আফগানিস্তানে যারা বাস করে তারা আফগানিস্তানি। চীনে যারা বাস করে তারা চীনা। লক্ষ্য করে সেখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে। কিন্তু যদি কখনো হয়, হ্রস্ব ইকার যুক্ত হয়, আগে সেখানে দীর্ঘ ইকার ছিল, এখন সবসময় সেখানে কি হবে? হ্রস্ব ইকার হবে। সুতরাং আমরা কি বলছি? জাতি এবং ভাষাবাচক শব্দে সর্বদাই কি হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে কিসে হচ্ছে? জাতি। আর কি হচ্ছে? ভাষা। লক্ষ্য করে দেখো, এখানে ই প্রত্যয় যুক্ত হয়েছে। এই ই প্রত্যয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে জাতি এবং ভাষাবাচক ক্ষেত্রে। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে, তোমরা সেটি করতে পারো, কমেন্টসে দিতে পারো। সমোচ্চারিত শব্দে, সমোচ্চারিত শব্দ মানে কি? সম উচ্চারণ। সমোচ্চারিত শব্দে শব্দের পার্থক্যের জন্য কিন্তু আমরা সবসময় দেখি যে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার উভয় কিন্তু থেকে যায়। যেমন আমরা বলি যে টেবিলের নিচে বসো। টেবিলের নিচে বসা যায়? বসো, কিন্তু তারপরে বসি শাস্তি দেওয়ার জন্য, টেবিলের নিচে বসো। এই নিচে বানান কি? নিচে। তুমি একটি নীচ প্রকৃতির মানুষ। এই নীচ প্রকৃতির মানুষ, এই নিচ, এই নিচ হচ্ছে হীন, আর এই নিচ হচ্ছে নিম্ন। হীন এবং নিম্ন। তাহলে সমোচ্চারিত শব্দের ক্ষেত্রে আমরা দেখলাম। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আবার দেখি যে একটি প্রশ্ন অনেক সময় থাকে, অনেক
ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, বিশেষ করে বাংলা প্রশ্ন করার জন্য। সেই বাংলা প্রশ্নটা কি, যে কি এবং কি এর ব্যবহার দেখাও। লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু দুটি কি দেখতে পাচ্ছি, কয় রস্বইকার কি, কয় দীর্ঘইকার কি। এটি দুই একজন জানো এবং অনেকেই জানো না। প্রায় সময় যখন কয় দীর্ঘইকার দাও তখন তোমরা বিব্রত হও যে কেন কি দিল। তোমাকে এটি সহজভাবে বলি। সহজভাবে কিভাবে বলবো, ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে, যে বলা হচ্ছে তুমি হা কিংবা না দিয়ে উত্তর দেবে। তুমি ভাত খেয়েছো, হা। তুমি স্কুলে যাওনি, না। তোমার বাবা কি একজন পুলিশ, হা বা না উত্তর দেবে। কিন্তু এবার দেখো প্রত্যেকটিতে কিন্তু কি প্রশ্নতে রয়েছে, কিন্তু এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার বাবার নাম কি, তুমি কি হা কিংবা না এর উত্তর দিতে পারবে? যেহেতু হা বা না দিয়ে উত্তর দিতে পারবে না, এই না পারার জন্য এটি বর্ণনামূলক বিধায় এই কিটি হবে, প্রশ্নবোধকে এই কিটি হবে কয় দীর্ঘইকারে কি, এর ব্যবহার হবে। তারপরে আসি, যে সকল শব্দে প্রাচীন কাল থেকে কি রয়েছে, কয় মূর্ধন্য ক্ষীয় রয়েছে। এটি প্রাচীন কাল থেকে আছে ক্ষীয়। বক্ষ, দক্ষ, লক্ষ, লক্ষ। এখন এটির পরিবর্তন করা যাবে না, ক্ষীয় ক্ষীয়ই থেকে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু লক্ষ্যকে যখন আমরা লাখ লিখব তখন কিন্তু আর আমরা লাক্ষ লিখব না, লাখ লাখই হয়ে যাবে। এবার একটি বিচিত্র ধরনের জিনিস দেখব। এখানে একটি জায়গা আছে আমাদের আরবি শব্দগুলো কিভাবে লেখা হবে, কারণ আমি কিন্তু আরবি বর্ণমালা জানি না। যেহেতু জানি না সেহেতু আমাকে এই বিষয়টা অনেকটা দেখেই পড়াতে হয়। যেমন আমরা কি লিখি, শিন, শিন লিখি। তাহলে এই শিন আমরা এইভাবে লিখি, কিন্তু শিনের উচ্চারণটা করছি শিন, সিন না। এই শিন এস এইচ, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আমরা যখন জাল লিখবো, জাল, জাল, তাহলে এই জাল বর্ণমালাটা আমরা অন্তস্থ যে আকার ল লিখবো, বর্গীয় যে আকার ল লিখবো না। আজান, আজান, ওজু, ও জু। এটি আসলে এই জটি ইংরেজি জেড এর মতো উচ্চারিত হচ্ছে। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বিষয়টি আমার সাথে সেইভাবে সঙ্গতিপূর্ণ না, কারণ আমি এটি সেইভাবে জানি না, সেই বর্ণমালাগুলো। যদি জানতাম হয়তো এইখানে বইয়ে যা আছে সেইগুলো হয়তো বলে দিতে পারবো, তাতে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। সুতরাং এই বিষয়টিকে আমি স্কিপ করে যাচ্ছি, যতটুকু বলার ততটুকু শুধুমাত্র বলে গেলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসি বিদেশি শব্দে। বলে দিয়েছিলাম একটি চুরির জায়গা নক্তবিধান শব্দের বিধানে, যে বিদেশি শব্দে নক্তবিধান সত্যবিধান ব্যবহৃত হবে না। মনে আছে নিঃসন্দেহে? সেই নক্তবিধান এবং সত্যবিধান ব্যবহার না হলেও কেন ব্যবহার হবে না সেই বিষয়টি আমরা দেখেছিলাম। আজকে এটি একটি উদাহরণ হিসেবে রাখতে পারি, যে একমাত্র তৎসম শব্দে বিধান হিসেবে রাখতে পারি। তৎসম শব্দে নক্ত এবং সত্য বিধান মেনে চলা হবে, অতৎসম শব্দে অর্থাৎ তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি বা মিশ্র শব্দে সেইগুলো আর ব্যবহৃত হবে না। আমরা সেগুলো কিছুক্ষণ আগে দেখেছি স্টেশন হিসেবে। কিন্তু একটি মজার বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের বর্ণমালাগুলো, বিশেষ করে ক বর্গ, চ বর্গ,
ট বর্গ, ত বর্গ, প বর্গ, এই 5টি বর্গ, ক চ ট ত প। এই ক চ ট ত প ক্লাসে একদিন বলেছিলাম তোমাদের। খ, ছ, ঠ, থ, হ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ঢ, ভ, উ, ঞ, মূর্ধন, দন্তন, ম। আমরা এই 5টিকে বাদ দিই। এইগুলোকে বলা হয়, এই দুইটাকে বলা হয় ঘোষধ্বনি, এই দুইটাকে বলা হয় অঘোষধ্বনি, এই দুইটাকে অঘোষধ্বনি, এই দুইটাকে ঘোষধ্বনি, আর এটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। তাহলে প্রথম দুইটা অঘোষ। অঘোষ তাহলে তোমরা এটি পড়ে আসছো, আমি আবার চর্বিত চর্বণ করব। ঘোষ আর নাসিক্য। এই ক বর্গের ক, খ, গ, ঘ এই 4টির সাথে শুধুমাত্র উ নাসিক্য ধ্বনিটি যুক্ত ব্যঞ্জনী ব্যবহৃত হয়। যেমন ব্যঙ্গ, একটি লিখলাম, তোমরা বাকিগুলো হাজার হাজার শব্দ দেখবে, কিন্তু কোন শব্দে এই 4টি ছাড়া অন্য কারো সাথে উ ওর ব্যবহার পাবে না সংযুক্তের। ঠিক এমনি ভাবে চ বর্গের সাথে এই 4টি ছাড়া অন্য কারো সাথে ইয়কে যুক্ত করবে না। আবার আমরা তৎসম ইয়েতে পেয়েছিলাম, নত্যবিধানে পেয়েছিলাম তৎসম শব্দে ট বর্গের পূর্বে কি হবে? মূর্ধন্য হবে। কিন্তু ত বর্গের পূর্বে সবসময় কি হবে? দন্তন হবে। ট বর্গের পূর্বে সর্বদা দন্তন হবে। বিষয়টি আমি আরেকটু ব্যাখ্যা করছি। খেয়াল করে দেখো, প্রথম কি পেয়েছি? ক বর্গ, ক, খ, গ, ঘ, তার সাথে কি যুক্ত হয়েছে? উ। তাই তো? আবার পেয়েছি চ, ছ বর্গীয় ঝ, ঝ, তার সাথে কি যুক্ত হয়েছে? ইয়। তারপরে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এখানে তার সাথে যুক্ত হচ্ছে কি? মূর্ধন্য। যেমন কণ্ঠ, গণ্ড, ঘণ্টা। আবার অতৎসম শব্দে কিন্তু এটি হবে না। ট এর সাথে সেইখানে দন্তনরই ব্যবহার হবে। তারপরে আরেকটু দেখি, ট এর সাথে, এটা তৎসম শব্দে আমরা পেয়েছি ট বর্গের অঘোষ ধ্বনি। ট বর্গের অঘোষ ধ্বনি কোনটা? ওই যে উপরে লেখা আছে ট এবং ঠ। এই অঘোষ ধ্বনি দুইটির সাথে কি ব্যবহৃত হয়? মূর্ধন্যস ব্যবহৃত হয়। তাহলে এই যে অঘোষ ধ্বনি দুটো দেখলাম ট এবং ঠ, তারপরে কি যুক্ত হয়েছে? মূর্ধন্যস ব্যবহৃত হয়েছে। এই যে মূর্ধন্যসের ব্যবহার, এটি হচ্ছে আমাদের সত্য বিধানেরই একটি বিধান, কিন্তু বাংলা বানানে সেই বিধানটিকে স্পষ্ট করা হয়েছে। তারপরে আরেকটি বিধানে আসছি, সেটি হচ্ছে শব্দের শেষে বা পদের শেষে আগে বিসর্গ ব্যবহৃত হতো, এখন আর সেই বিসর্গ পদান্তে ব্যবহৃত হবে না। এখন আর ক্রমশ লিখতে গেলে বিসর্গ দেওয়ার দরকার নাই, এখন আর শতত লিখতে গেলে বিসর্গ দেওয়ার দরকার নাই, এখন মূলত লিখতে গেলে আর বিসর্গ দেওয়ার প্রয়োজন হবে না। কারণ শব্দে বিসর্গ সবসময় কি? বর্জনীয়, মানে বর্জন করতে হবে। সর্বশেষ চলে আসি, সেটি হচ্ছে সমাসবদ্ধ শব্দগুলোকে একসাথে লিখতে হবে। আমরা এটা জানি আগে থেকে, এটা আগের কথা বলা হয়েছে। সমাসবদ্ধ শব্দগুলোকে একসাথে লিখতে হবে। এবং আরেকটি, এর পরেরটা হচ্ছে না বোধক যে বিষয়গুলো আছে, নয়, নেই, নি, ন, এইগুলো শব্দ থেকে আলাদা করে লিখতে হবে।
করিনি, আমি এই কাজটি করিনি, অনেকেই আমরা এইভাবে লিখি, আমিও লিখতাম। তোমরা এখন আর লিখবা না, এখন লিখবা করিনি, খাইনি, যাইনি, নিটি আলাদা হবে। আরেকটা কি বলেছিলাম, যে সমাসবদ্ধ শব্দগুলোকে একসাথে লিখতে হবে। যেমন সমাসবদ্ধ শব্দ আমরা বাবা মা লিখি, যখন বাবা মা লিখবো বা পিতা পুত্র লিখবো তখন পিতা পুত্র একসাথেই লিখবো, বাবা মা যখন লিখবো বাবা মা একসাথেই লিখবো, এগুলো একসাথে। বাংলা বানানের নিয়ম অনুসারে তোমরা আরেকটি বিশেষ দিক তোমরা খেয়াল করবে। ধরো সুকান্ত ভট্টাচার্য, ভট্টাচার্য তিনি কিভাবে লিখতেন? এটি পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে এবং এই জায়গাটি কেটে দেওয়া হয়েছে, তার জন্য আমরা ঠিক এইটি পারি। কিন্তু খেয়াল করতে হবে যে সকল শব্দের ক্ষেত্রে আমাদের কবি সাহিত্যিকগণ যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই আমাদের উল্লেখ করতে হবে। যেমন জসিমউদ্দিন তার বানান লিখেছেন এইভাবে, জসিম এক শব্দ, উদ্দিন কিন্তু এইভাবে লিখেন নাই, আমরা অনেকে এইভাবে লিখি। তিনি লিখেছেন জসিম উদ্দিন, এইভাবে লিখেছেন এক শব্দ হিসেবে। আমরা এইভাবেই, কোন রকম পরিবর্তন করা যাবে না। তোমরা পরীক্ষার হলে যে আরেকটি ভুল করো, একজন বিখ্যাত কবির নাম, সেটি লেখো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এইভাবে তিনটি শব্দ লেখো, রবীন্দ্রনাথ এক শব্দ। যেমন একটি মজার বিষয়, তার পাশেই তোমরা খেয়াল করে দেখো, আনন্দমোহন কলেজ, আনন্দমোহন কলেজ, কিন্তু আনন্দমোহন তিনি কিন্তু আনন্দমোহন বসু, তিনি তার নাম কিন্তু ছিল এইরকম, আনন্দমোহন এক শব্দ ছিল, কিন্তু আনন্দমোহন কলেজে কিন্তু আনন্দ এবং মোহন আলাদা আলাদা, আনন্দমোহন কলেজ। তাহলে এই তো আমরা আজকে বেশ কিছু বাংলা বানানের নিয়ম পেলাম, এবং এই বাংলা বানানের নিয়ম অনুসারেই তোমাদের অনেক শব্দ পরীক্ষায় আসতে পারে। যদি আসে তাহলে তোমরা সেই শব্দগুলো এই নিয়ম অনুযায়ী, নত্যবিধান শক্তবিধান থেকে শুরু করে এই নিয়ম অনুযায়ী তোমরা লিখবে। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে কমপক্ষে 5টি বিধান উদাহরণ সহ তোমরা লিখে নিবে। তোমাদের একটি প্রশ্ন লিখো, এটি বাড়ির কাজ, যদিও বাড়ির কাজ আমি এখনই সমাধান করে দেব। বাংলা বানানে 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। লেখো। এখন এই যে প্রশ্নটি আছে, এখানে বাংলা বানানের 5টি নিয়ম, তোমরা কোনটা দেবে? সহজগুলো আমি বলে যাচ্ছি আবার, তোমরা কোন 5টা দিবে? 1, রেফ এর পর ব্যঞ্জন বর্ণ দিতে হয় না, এখন আর পুরোটা লেখো, সহজ খুব, তাই তো? জাতি এবং ভাষাবাচক শব্দে রস্বইকার হবে, জাতি এবং ভাষাবাচক শব্দে রস্বইকার হবে। তৃতীয়টাতে আসো, হস ও ঊর্ধ্বকমা কমা যথাসম্ভব বর্জন করবে, ঠিক আছে? 4, আলি প্রত্যয়যুক্ত বিশেষণ বাচক শব্দে সর্বদা রস্বইকার হবে। কয়টা হইল? 4টা হইল। আর আরেকটি সহজ কিছু তোমরা লিখতে পারো, কবি সাহিত্যিকদের নাম তাদের ব্যবহারের অনুরূপ লিখতে হবে।
আরো 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 একটি সহজ বলে দিই, 5 নাম্বার, যে সকল শব্দে ক্ষীয় ছিল তা অক্ষুণ্ণ থাকবে। এই দেখো অক্ষুণ্ণ বানানো, অক্ষুণ্ণ রয়ে গেছে। তাহলে আমরা 6টি মোটামুটি ভাবে শিখে নিলাম। এখন তোমাদের একটি কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ, যে কাজটি তোমরা অবশ্যই করো। সেটি হচ্ছে, আমি যে কয়েকটি নিয়মের কথা এখানে লিখে দিলাম এবং যে কয়েকটি নিয়ম তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, এই কয়েকটি নিয়মের আমি প্রত্যেকটার ক্ষেত্রে একটা বা দুটা করে তোমাদের উদাহরণ দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে অন্তত 5টি করে শব্দ বের করা, 5টি করে উদাহরণ তৈরি করো। ঠিক আছে? এই তো আজকে আমাদের ক্লাস শেষ হলো। তাহলে আমি সর্বশেষে আবারও আসি, তাহলে এই ক্লাস থেকে আমরা কি পেলাম? এই ক্লাস থেকে আমরা পেলাম কিভাবে বাংলা বানান লেখা যাবে, যেন বাংলা বানানগুলো অশুদ্ধ না হয়। বাংলা বানান আমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে, আর বাংলা বানান যদি শুদ্ধ করে লিখো তাহলে বুঝবে তোমরা এক ধাপ এগিয়ে আছো। কারণ আমরা বাঙালি বিশেষ করে বাংলা ভাষাটাকে অসম্ভব রকমের ভালোবাসি, আর তোমরা বলো অসম্ভব রকমের পিয়ার করো। লক্ষ্য করে দেখো, আমি ভালোবাসার এত সুন্দর একটি শব্দ থাকার পরও আমি এটি ব্যবহার করছি না। আমরা বাংলিশে কথা বলছি, বাংহিঙে কথা বলছি, হিন্দিতে কথা বলছি। আমরা এই কাজটি আর করব না। আমরা যখন কথা বলবো তখন বিশুদ্ধ বাংলায় কথা বলবো, প্রমিত বাংলায় কথা বলবো। যদি বলতে পারো দেখবে তুমি এক ধাপ এগিয়ে গিয়েছ। আমরা বাঙালি একমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছি, সুতরাং এই ভাষাকে আমরা শুদ্ধভাবে শিখব, সুন্দরভাবে শিখব। সবাই ভালো থাকবে। আবার প্রকৃতির এই খেলা থেকে যেদিন বেরিয়ে আসতে পারবো, সবাই আবার একসাথে হব। আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরাও সুস্থ থাকো, আমার জন্য প্রার্থনা করো যেন আমিও সুস্থ থাকতে পারি। ঘরে থাকো, ভালো থাকবে। আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।